সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর পরিসংখ্যান দ্বিতীয় পত্রের পরিমিত বিন্যাস লেকচার 2 এর সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমরা যে অধ্যায় নিয়ে কথা বলবো, অধ্যায়টির নম্বর 6 এবং অধ্যায়ের নাম পরিমিত বিন্যাস। আসো তাহলে আমরা দেখি যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি কি আছে। আমাদের আলোচ্য বিষয়সূচির মধ্যে রয়েছে প্রথমে আদর্শ পরিমিত চলক, দেন আমাদের আছে আদর্শ পরিমিত বিন্যাস, অতঃপর আছে দ্বিপদী, পৈশ, পরিমিত এবং আদর্শ পরিমিত বিন্যাসের মধ্যে পরামিতিক তুলনামূলক আলোচনা, এবং সর্বশেষ আমাদের আজকে আছে আলোচনার বিষয়বস্তু পরিমিত রেখা এবং সম্ভাবনা সারণী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে আলোচনার বিষয়গুলি নির্দিষ্ট করেছি এটা কিন্তু পরিমিত বিন্যাসের গত 9 তারিখে একটি ক্লাস হয়েছে, ওইটার ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে আলোচনার সূচিগুলো নির্ধারণ করেছি। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়ার চেষ্টা করছি। প্রথমে আমরা আলোচনা করব আদর্শ পরিমিত চলক কি জিনিস। তবে এই আদর্শ পরিমিত চলক আলোচনা করার আগে গত ক্লাসে আমরা পরিমিত বিন্যাসের গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম সর্বশেষ। আজকে আমি তার আগে একটু ছোট্ট জিনিস আলোচনা করে নিতে চাই, সেটা হচ্ছে পরিমিত বিন্যাসের ব্যবহার। তো দেখা যাক পরিমিত বিন্যাসের ব্যবহারটা কি আছে। আজকে রিসোর্স পার্সন হিসাবে রয়েছে আমি তোমাদের সঙ্গে এম নাজমুল হাসান, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রথমে আমরা দেখে নিচ্ছি পরিমিত বিন্যাসের ব্যবহার। পরিমিত বিন্যাসের মাধ্যমে যে কোনো তথ্যের বন্টন ব্যবস্থার পরীক্ষা করা যায়, অর্থাৎ যে কোনো রকমের ডেটা যখন আমাদের কাছে এসে পৌঁছায় তখন সেটাকে যদি আমরা কোনোভাবে বলতে পারি যে এটা পরিমিত বিন্যাস অনুসরণ করে, তাহলে আমরা বলতে পারি ডাটাটা আসলে কিভাবে বিন্যস্ত হয়েছে। বিন্যস্ত হওয়ার কিছু ইন্ডেক্স আছে, যেটা আমরা ইতিপূর্বে পরিমিত বিন্যাসে যখন ধর্মগুলা পড়েছি সেই ধর্মগুলাকে ব্যবহার করে কিন্তু আমরা বলতে পারি যে পরিমিত বিন্যাসের তথ্যের বন্টন অবস্থাটা কি অবস্থায় আছে। দ্বিতীয়ত, পরিমিত বিন্যাসের সাহায্যে নমুনাকে সমগ্রর সাথে তুলনা করে সমগ্র সম্বন্ধে ধারণা লাভ করা যায়। অর্থাৎ যখন আমরা সমগ্রকের কোনো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে যাই তখন কিন্তু আমরা সমগ্র নিয়ে আমাদের তথ্যকে সংগ্রহ করতে পারি না বিভিন্ন লিমিটেশনের কারণে, যা ইতিপূর্বে আমরা নমুনায়নে দেখেছি এবং পড়েছি। তো সেখানে যখন আমরা নমুনা সংগ্রহ করি সমগ্র থেকে, এই নমুনাকে যদি আমরা পরিমিত বিন্যাসে যদি রূপান্তর করতে পারি তাহলে সমগ্র সম্পর্কে আমরা যে ধারণা দেই, সমগ্র সম্পর্কে আমরা যে সিদ্ধান্ত প্রদান করি, তাহলে সেটা অনেকটাই ফলপ্রসূ হয় এবং পরিপূর্ণরূপে ধারণা লাভ করা যায়। দেন আমাদের আছে উৎপাদিত দ্রব্যের মান নিয়ন্ত্রণের মাত্রা নিয়ন্ত্রণে এবং এই বিন্যাস ব্যবহৃত হয়, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে যখন আমরা দেখি যে আমাদের উৎপাদিত দ্রব্যের বিভিন্ন সময়ে উৎপাদিত দ্রব্যের পরিমাণ, এগুলোকে যদি আমরা পরিমিত বিন্যাসের সাহায্যে যদি পরিমিত বলতে পারি যে এই উৎপাদনটা পরিমিত বিন্যাস অনুসরণ করে, তাহলে আমরা এর কোয়ালিটি সম্পর্কে নিশ্চিত হতে পারি। কোনো চলক পরিমিত না হলে তাকে পরিমিত চলকে রূপান্তরের দ্বারা বিশ্লেষণ করা যায়। অর্থাৎ আমাদের আশেপাশে সব চলকই, সব তথ্যই যে পরিমিত বিন্যাস বা পরিমিত চলক অনুসরণ করবে এমন কোনো কথা নেই, কিন্তু যে সমস্ত চলক পরিমিত বিন্যাস অনুসরণ করে না, পরিমিত চলক অনুসরণ করে না, সেগুলোকে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ডিফেন্স নিয়ে সেগুলোকে আমরা পরিমিত চলকে রূপান্তর করার সুযোগ থাকে। দেন আমাদের আছে পরিসংখ্যানের বিভিন্ন যাচাই তত্ত্ব পরিমিত বিন্যাস হতে উদ্ভূত হয়। অর্থাৎ যাচাই তত্ত্ব বলতে আমরা একটা জিনিস পরীক্ষা করতে চাই, পরিসংখ্যানটাই হচ্ছে কেউ কোনো জিনিস ক্লেম করলো সেটা আমরা যাচাই করি। অর্থাৎ আমাদের যদি আমি বলি যে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গড় পড়াশোনার পরিমাণ দৈনিক 6 ঘন্টা,
তাহলে একজন এই ক্লেমটা করলো, কিন্তু কেউ ক্লেম করলেই যে সেটা ঠিক হবে তার কোনো নিশ্চয়তা নাই। একজন পরিসংখ্যানবিদের কাজ হচ্ছে এই যে একজন ক্লেম করলো, কেউ একজন কোনো জিনিস দাবি করলো, সেই দাবিটা যাচাই করা, এবং পরিমিত বিন্যাসের সাহায্যে এটা আমরা করতে পারি। দেন প্রাপ্ত গণসংখ্যা বিন্যাস মিলকরণে পরিমিত বিন্যাস ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করি, তখন আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করি, তখন এগুলো আমরা দেখি যে আসলে পরিমিত বিন্যাস অনুসরণ করে কিনা। যদি পরিবর্ণ বিন্যাস অনুসরণ করে, কারণ কোনো একটি তথ্য পরিমিত বিন্যাস অনুসরণ করার শর্তই হচ্ছে যদি আমরা সমগ্র সম্পর্কে তখন যে সিদ্ধান্তটা প্রদান করি, তথ্য সম্পর্কে আমরা যে সিদ্ধান্তটা প্রদান করি তা অত্যন্ত ভ্যালিড হয় এবং তা অত্যন্ত ফলপ্রসূ হয়। এবং এই জন্যে বলা হয়েছে যে যদি পরিমিত বিন্যাস যদি পরিসংখ্যান আবিষ্কৃত না হতো, তাহলে পরিসংখ্যানে একটা আলাদা ডিসিপ্লিন হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ থাকতো না। এবং আরও একজন পরিসংখ্যানবিদ বলেছেন, যদি পরিমিত বিন্যাসের যে টেবিল আছে, যেটা একটু পরে আমরা আলোচনা করব, সেটা যদি কারো পকেটে থাকে, তাহলে সে বলতে পারে যে পরিসংখ্যান আমার পকেটে আছে। জাস্ট এই দুইটি স্টেটমেন্ট দ্বারা আমরা বুঝতে পারছি যে পরিমাণের গুরুত্ব এবং ব্যবহারটা কত ব্যাপক। দেন আছে আমাদের কোনো বিন্যাসের গড় যাচাই পরিমিত বিন্যাসে ব্যবহৃত হয়। অর্থাৎ গড়, যে কোনো জিনিসের গড় যদি আমরা যাচাই করতে চাই যে সেটা কতটুকু ভ্যালিড অর ইনভ্যালিড, সেটা প্রপার স্যাম্পল থেকে এসেছে কিনা, প্রপার পপুলেশনকে সে সিদ্ধান্ত প্রদান করবে কিনা, সেটা যাচাইয়ের জন্য আমরা কিন্তু পরিসংখ্যান পরিমিত বিন্যাস ব্যবহার করে থাকি। দেন 4 নম্বরে যে জিনিসটি আছে সেটি হচ্ছে দুটি বিন্যাসের গড়ের সমতা যাচাই পরিমিত বিন্যাস ব্যবহৃত হয়। অর্থাৎ দুইজন পরিসংখ্যানবিদ দুইটা স্যাম্পল থেকে দুই ধরনের তথ্য গ্রহণ করলো এবং সেখানে কি করলো, দুইজনই বলল যে আমারটি ঠিক। এখন একজন পরিসংখ্যানবিদের দায়িত্ব হচ্ছে কোনটি আসলে ঠিক তা যাচাই করা। এই জন্যে আমরা বলেছি যে দুটি বিন্যাসের গড়ের সমতা যাচাইয়ে পরিমিত বিন্যাস ব্যবহৃত হয়। বন্টন ব্যবস্থায়, অর্থাৎ আমরা যদি যে কোনো বন্টন ব্যবস্থায়, যে কোনো অর্থনৈতিক বন্টন ব্যবস্থায়, সামাজিক বন্টন ব্যবস্থায় যে পদ্ধতি আমরা অনুসরণ করব, সেই পদ্ধতিটা যদি পরিমিত বিন্যাস যদি অনুসরণ করে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের এটা অনেক বেটার একটা ফলাফল প্রদান করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পরিসংখ্যানের পরিমিত ব্যবহার, এবং আরও অনেক ব্যবহার আমাদের পরিমিত বিন্যাসের আছে যা উচ্চতর পরিসংখ্যানেও আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা আসছি আদর্শ পরিমিত চলক বলতে কি বুঝি। ইতিপূর্বে আমরা শুধু পরিমিত চলক নিয়ে কথা বলেছি। আদর্শ পরিমিত চলক আমরা এখন নিয়ে কথা বলবো। আদর্শ পরিমিত চলককে আমাদেরকে স্টাডি করার জন্য, ব্যবহার করার জন্য আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলি। দেখো, তার একটি ফর্মাল ডেফিনেশন যদি আমরা দেখি, তাহলে আমাদের বুঝতে পারবো যে আদর্শ পরিমিত চলকটা কি জিনিস। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো দেওয়া আছে কি, কোন পরিমিত চলকের, অর্থাৎ আদর্শ পরিমিত চলক হতে হলে সে চলকটি প্রথমেই শর্ত হচ্ছে তাকে পরিমিত চলক হতে হবে। আদর্শ পরিমিত চলক হতে হলে তাকে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, পরিমিত চলক হতে হবে। অর্থাৎ কোনো পরিমিত চলকের প্রতিটি মান থেকে গড় বিয়োগ দিলে, অর্থাৎ ওই চলকের যে গড় থাকে সে গড় যদি আমরা বিয়োগ করে এবং পরিমিত ব্যবধান দিয়ে ভাগ করলে যে নতুন চলক পাওয়া যায় তাকে আদর্শ পরিমিত চলক বলে। এটিকে অন্য ভাষায় প্রমিত চলকও বলা হয়। অর্থাৎ কোনো একটি পরিমিত চলক থেকে তার যদি আমরা গড় বের করি এবং সেই গড় যদি বিয়োগ দেই এবং পরিমিত ব্যবধান দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে নতুন যে চলক তৈরি হবে তাকে আমরা বলতেছি আদর্শ পরিমিত চলক, এবং এটির অপর নাম হচ্ছে প্রমিত চলক। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আদর্শ পরিমিত চলকের গড় হচ্ছে 0 এবং ভেদাঙ্ক হচ্ছে 1। অর্থাৎ পরিমিত চলক থেকে আদর্শ চলককে আমরা এমন একটি অবস্থানে নিয়ে আসতে পেরেছি যেখানে আমাদের কোনো আননোন কনস্ট্যান্ট কিংবা অজানা ধ্রুবক আমাদের কিন্তু থাকলো না। অর্থাৎ আমরা অনেক
যখন কোনো একটা ফাংশনাল ফর্মের মধ্যে অজানা ধ্রুবক যখন আমাদের না থাকে তখন কিন্তু সেটা নিয়ে আমরা কাজ করতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, কোনো একটা ফাংশনের মধ্যে যদি ধ্রুবক থাকে সেটা নিয়ে কিন্তু আমরা ততটা তাহাকে আমরা কিন্তু ততটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপরে আমরা যেটা আলোচনা করব, যদি আমরা কোনো পরিমিত চলকের গড় যদি মিউ হয়, থিওরিটিক্যালি মিউ, এটা আমরা এক্সকে যে কোনো একটি চলক বললাম, পরিমিত চলক বললাম, তার গড় মিউ। কারণ আমরা যখন পরিমিত চলক পড়েছি তখন কিন্তু আমরা বলেছি যে মিউটা হচ্ছে পরিমিত চলকের গড় এবং পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা। তাহলে কোনো একটি পরিমিত চলক এক্স এর গড় মিউ এবং পরিমিত ব্যবধান সিগমা হলে আদর্শ পরিমিত চলক হবে জেড সমান এক্স মাইনাস মিউ ভাগ সিগমা। একটু আগেই আদর্শ পরিমিত চলকের আমরা যে লিঙ্গুইস্টিক যে ডেফিনেশনটা দিয়েছি সেই ডেফিনেশন অনুসারে কিন্তু আমাদের এটি ঠিক আছে। অর্থাৎ কি, এক্স একটা কি চলক এবং সেই এক্স চলক থেকে এক্স এর যে মিন গড় মিউ তাকে এবং আমরা কি করেছি সিগমা দিয়ে কিন্তু আমরা ভাগ দিয়েছি। এই সিগমা দিয়ে ভাগ দেওয়ার ফলে কিন্তু আমাদের যে নতুন আরেকটি চলক কিন্তু তৈরি হয়েছে সেটাকে কিন্তু আমরা বলছি কি আদর্শ পরিমিত চলক। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এই আদর্শ পরিমিত চলকের গড় ও ভেদাঙ্ক 0 এবং 1, আদর্শ পরিমিত চলকের গড় ও ভেদাঙ্ক কি 0 এবং 1। যদি তাই হয় তাহলে দেখো আমাদের ফাংশনাল ফর্মটি কিভাবে হয়। আমরা একটু হোয়াইট বোর্ডের দিকে যাই, দেখি হোয়াইট বোর্ডে আমরা আমাদের এই আদর্শ পরিমিত চলকটিকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা ইতিপূর্বে যখন পরিমিত বিন্যাস বা পরিমিত চলক পড়েছিলাম তার অঙ্কীয় রূপ আমরা প্রদান করেছিলাম এইভাবে, সিগমা রুট টয়েস পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ ভাগ সিগমা হোল স্কোয়ার। এটি ছিল আমাদের কি মিউ ইজ গ্রেটার মাইনাস ইনফিনিটি আপ টু প্লাস ইনফিনিটি এবং তারপর ছিল সিগমা স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। এটা আমাদের ছিল কি পরিমিত বিন্যাসের অঙ্কীয় রূপ, পরিমিত বিন্যাসের ফাংশন। কিন্তু এখন আমরা আজকে আলোচনা করছি যে কি আদর্শ পরিমিত চলক। তো আমরা যখন আদর্শ পরিমিত চলকের সংজ্ঞা দিচ্ছিলাম, দেওয়ার পরে আমরা যখন একটা প্রপার্টি বলছিলাম যে আদর্শ পরিমিত চলকের গড় হবে হচ্ছে 0 এবং ভেদাঙ্ক হবে হচ্ছে 1। তাহলে আমরা যদি এই অংশটার মধ্যে যদি গড়ের মান 0 অর্থাৎ মিউর মান যদি 0 এবং সিগমার মান যদি আমরা 1 বসিয়ে দেই তাহলে আমাদের সম্পর্কটি কি রকম হবে। দেখো, আমাদের এখানে সিগমা আছে, সিগমার পরিবর্তে আমরা 1 বসিয়ে দিলাম, ই টু দি পাওয়ার হাফ এক্স এর পরিবর্তে আমরা কি বসিয়ে দিলাম এক্স মাইনাস মিউর পরিবর্তে আমরা 0 এবং সিগমার পরিবর্তে আমরা 1 বসিয়ে দিয়ে এটাকে হোল স্কোয়ার দিলাম। তাহলে এটাকে আমরা যদি এখন এইভাবে লিখতে পারি রুট ওভার টয়েস পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স স্কোয়ার। এভাবেই আমরা কিন্তু পরিমিত বিন্যাস থেকে আমরা এই যে নতুন যে অঙ্কীয় ফর্মটা পেলাম সেটাকে আমরা বলতেছি হচ্ছে আদর্শ পরিমিত চলকের অঙ্কীয় বিন্যাস। এখানে ডেফিনেটলি এক্স কে আমরা পরিবর্তন করে আমরা জেড লিখতে পারি এবং জেড এর মানও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এবার স্লাইডের দিকে যাই। দেখো, তাহলে আমাদের আমরা যেটা বলছিলাম যে কি এই যে সম্ভাবনা ফাংশন, যে আদর্শ সম্ভাবনা ফাংশনটি হবে এফ অফ জেড অন আপন রুট টয়েস পাই ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2, যেটা একটু আগে আমরা কি হোয়াইট বোর্ডে আমরা যেটা দেখালাম। তাহলে এই যে এটাই হচ্ছে আমার হচ্ছে আদর্শ পরিমিত চলকের সম্ভাবনা ফাংশন বা অঙ্কীয় রূপ আমরা বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখো, আমরা যদি এই আদর্শ পরিমিত চলকের সম্ভাবনা সমূহকে যদি আমরা ছক কাগজে উপস্থাপন করতে যাই তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু জাস্ট চিত্রটি কিন্তু এইরকম হবে। দেখো, এখানে টোটাল
রেঞ্জটা আছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এবং যেটা দেখো আমাদের ওভারঅল কিন্তু উঠে গেছে, কি থেকে উঠে গেছে, এই দেখো যেভাবে উঠে গেছে দাগটি ঠিক সেইভাবেই কিন্তু আবার নেমে গেছে সুপ্রিয় শিক্ষার্থীরা। এবং অনুরূপভাবে দেখো নিচে আরেকটি অঙ্ক, আমাদের আরেকটি চিত্র দেওয়া আছে যেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করেছি, দুটি চিত্রও কিন্তু একই রকম। কিন্তু দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে শুধু পরিমিত বিন্যাস নিয়ে কথা বলবো, তখন কিন্তু এই দেখো জিরোর এই জায়গায় যে অংশটুকু আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো জিরোর এই জায়গায় যে অংশটুকু আছে সেখানে কিন্তু মিউ ছিল, তাই না? মিউ এর পরিবর্তে আমরা সেখানে কিন্তু জিরো লিখেছি, কিংবা দ্বিতীয়টাতে যদি আসে সেটা দেখো মিউ সমান কিন্তু আমাদের জিরো হচ্ছে। অর্থাৎ যখন মিউ এর অবস্থান যেখানেই থাক না কেন, মিউ সাধারণত আমাদের পরিমিত চলকের তথ্যসমূহের ঠিক মাঝখানে অবস্থান করে। নট অনলি মিউ মধ্যমা, গড়, মধ্যমা, প্রচুরক, আমরা যখন পরিমিত বিন্যাসের যখন ধর্মসমূহ আমরা যখন আলোচনা করছিলাম, তখন কিন্তু আমরা বলেছিলাম যে গড়, মধ্যমা এবং প্রচুরক সবকিছুই সমান হবে। অর্থাৎ মিউ এর পরিবর্তে আমাদের কিন্তু সেখানে জিরো হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে চিত্রটা এখানে দেখতে পাই, সেই চিত্রটা খুব ভালো করে আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু পরবর্তীতে আমাদেরকে বেশ কিছু অঙ্ক করতে হবে। হ্যাঁ, পরবর্তীতে এটা নিয়ে আমরা আরো কথা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এটি হচ্ছে আমাদের আসলে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ, যেটাকে আমরা বলি অথবা বলি আমরা আদর্শ পরিমিত রেখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে আদর্শ পরিমিত। ইতিপূর্বে আমরা বললাম যে আদর্শ পরিমিত চলকের গড় ও ভেদাঙ্ক, গড় হচ্ছে 0 এবং ভেদাঙ্ক হচ্ছে 1। সেই জিনিসটি আমরা একটু দেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, মনে করি এক্স একটি পরিমিত চলক, তাই না? এক্স যদি আমরা একটি পরিমিত চলক ধরি যার গড় হচ্ছে মিউ এবং ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কয়ার, এটা আমরা ধরে নিলাম যে কি এক্স হচ্ছে কি একটা পরিমিত চলক, ডেফিনেটলি আমরা তার গড় হবে মিউ এবং ভেদাঙ্ক হবে সিগমা স্কয়ার। তাই যদি হয় তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, যার গড়, এবং তাহলে ডেফিনেটলি আমাদের এক্সপেকটেশনের সূত্র অনুসারে বা গাণিতিক প্রত্যাশার সূত্র অনুসারে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স সমান মিউ এবং ভেদাঙ্ক অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স সমান সিগমা স্কয়ার। তাহলে আমাদের কি হবে, আদর্শ পরিমিত চলকের সংজ্ঞা অনুসারে আমরা জেডকে যদি একটা আদর্শ পরিমিত চলক হিসেবে নির্ধারণ করে রাখি, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এক্স মাইনাস মিউ ভাগ সিগমা। অর্থাৎ এটা আমরা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা কি করলাম, যে এক্স একটি পরিমিত চলক ধরলাম যার গড় ধরতেছে মিউ এবং ভেদাঙ্ক হচ্ছে কি সিগমা স্কয়ার। অর্থাৎ গড় এক্সপেকটেশন অফ এক্স গাণিতিক প্রত্যাশা সমান মিউ এবং ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এক্স সমান সিগমা স্কয়ার। আমরা জানি যে আদর্শ পরিমিত চলকের সংজ্ঞা অনুসারে জেড সমান এক্স হচ্ছে আদর্শ পরিমিত চলক, সেখান থেকে তার গড়কে আমরা বিয়োগ দিয়েছি মিউ এবং পরিমিত ব্যবধান সিগমা দিয়ে আমরা সেটাকে আমরা ভাগ দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আদর্শ পরিমিত চলকের গড় কি হবে? তাহলে আমাদের বের করতে হবে ডেফিনেটলি এক্সপেকটেশন অফ জেড। হ্যাঁ, ডেফিনেটলি এক্সপেকটেশন অফ জেড বের করতে হবে। আমরা যদি একটু হোয়াইট বোর্ডের দিকে যাই তাহলে আমাদের জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, আমরা হোয়াইট বোর্ডে এই আদর্শ পরিমিত চলকের গড় এবং বিন্যাসটি একটু এক্সপ্লেইন করি। এক্সপ্লেইন করলে আমরা দেখতে পারবো যে আসলে কিভাবে আদর্শ পরিমিত চলকের গড় 0 হয়েছে এবং ভেদাঙ্ক হয়েছে 1। তাহলে আমরা আদর্শ পরিমিত চলক হিসেবে ডিফাইন করেছি জেড। জেড সমান আমরা কি লিখেছি, এক্স মাইনাস মিউ ভাগ সিগমা। আমাদের দেওয়া আছে কি, কার পরিবর্তে এটা দেওয়া আছে, যেখানে কি এক্সপেকটেশন অফ এক্স সমান মিউ এবং ভেরিয়েন্স অফ এক্স সমান হচ্ছে আমাদের সিগমা স্কয়ার। তাই যদি হয় তাহলে আমাদেরকে বের করতে হবে এক্সপেকটেশন অফ জেড। আমাদেরকে বের করতে হবে কি, এক্সপেকটেশন অফ জেড। তাহলে যদি আমরা এক্সপেকটেশন এখানে রেখে দেই, রেখে জেড এর পরিবর্তে আমরা যদি এক্স মাইনাস মিউ ভাগ সিগমা আমরা যদি বসাই দেই তাহলে এটা হয়ে যাবে। তাই যদি হয় তাহলে এখানে আমরা কি জানি যে সিগমাটা একটা কনস্ট্যান্ট। সিগমাটা কি সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা কি জানি, এক্সপেকটেশন অফ এক্স সমান এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স। তাহলে আমরা সিগমাটাকে যদি বের করে নিয়ে আসি তাহলে এক্সপেকটেশন অফ
এক্স মাইনাস মিউ। তাই যদি হয় এখন আমরা এটা লিখতে পারি সিগমা, তাহলে এটাকে আমরা যদি ভেঙে দেই এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ মিউ, তাহলে আমরা সবাই জানি কি যে আমরা কি জানি সিগমা এক্সপেকটেশন অফ এক্স সমান আমরা জানি মিউ, এবং মিউ যেহেতু একটা কনস্ট্যান্ট এবং এই কনস্ট্যান্টের উপরে আমরা যদি এক্সপেকটেশন নেই তাহলে কিন্তু তার এক্সপেকটেশন সেই কনস্ট্যান্টই হয়ে যাবে, যেহেতু আমরা জানি এক্সপেকটেশন অফ এ সমান হচ্ছে এ। তাহলে এখানে যদি মিউ থেকে মিউ বাদ দেই তাহলে 0 দিয়ে এটাকে মান করলে 0। এইভাবেই আমরা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু এভাবেই আমাদের আদর্শ পরিমিত চলকের আমরা গড় আমরা কিন্তু বের করতে পারি। এখন আমরা দেখব যে আসলে ভেদাঙ্ক, এভাবেই আমরা কিন্তু আমাদের ভেদাঙ্কটি বের করার চেষ্টা করব। তার আগে আমরা একটু আমাদের স্লাইডে যাই, দেখি আমাদের স্লাইডে আমাদের কি বলা আছে। শিক্ষার্থীরা দেখো তাহলে এই যে এক্সপেকটেশন অফ জেড আমরা লিখেছি এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ওয়াই, যে কাজটি আমরা একটু আগে করেছি এবং প্রতিটা ফেস কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। অর্থাৎ এখন আমরা খুব সহজেই, আগে আমরা শুধু শুনে শুনে বিশ্বাস করেছিলাম যে আদর্শ পরিমিত চলকের গড় কত শূন্য, কিন্তু এখন কিন্তু আমরা নিজে করে প্রমাণ করলাম যে আসলে আদর্শ পরিমিত চলকের গড় সত্যিই শূন্য এবং সেটা আমরাও বের করতে পারি। অনুরূপভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখন একটু কোথায় যাই, যদি ভেদাঙ্ক বের করতে যাই তাহলে আমাদের কি অবস্থা হবে দেখো। তাহলে আমরা সেম জিনিস একইভাবে আমরা কিন্তু এই জিনিসটাই কিন্তু আমরা করব। দেখো যেহেতু দেখো আমরা কি জানি এই ভেরিয়েন্স অফ জেড সমান আমরা ভেরিয়েন্স অফ এক্স মাইনাস মিউ ভাগ সিগমা, এবং বারবার আমরা বলছি যে এই যে সিগমা এবং মিউটা কনস্ট্যান্ট, তাহলে আমরা কি জানি আমরা যখন গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছি ভেরিয়েন্স অফ এক্স সমান কি হবে এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স, অর্থাৎ চলকের সঙ্গে যে কনস্ট্যান্টটি থাকে সেটাকে কি হয়ে যায়, সেটাকে যদি আমরা স্কোয়ার টার্মে নিয়ে আসি সেটা কিন্তু আবার স্কোয়ার টার্মে ফিরে আসে। তাহলে সেটাই আমরা যদি এখন নিয়ে আসি, যেহেতু সিগমা একটি কনস্ট্যান্ট, তাহলে আমরা সিগমাকে যদি বের করে নিয়ে আসি তাহলে কিন্তু 1 সিগমা স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স মাইনাস মিউ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এটা আমরা বলেছি। তো এখন কি জানি আমরা যে ভেরিয়েন্স অফ এ সমান আমরা কি জানি 0, অর্থাৎ এখানে মিউটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দেখো সেই কাজটাই আমরা করেছি 1 সিগমা স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স, অর্থাৎ যেহেতু ভেরিয়েন্স অফ মিউ সমান কি 0, অর্থাৎ একটা কনস্ট্যান্ট টার্মের ভেরিয়েন্স কিন্তু সবসময় 0, এটা আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটা কথা থাকতে পারে যে এখানে কি হতে পারে যে কোভেরিয়েন্স টার্ম আমরা জানি যে ভেরিয়েন্স অফ এক্স মাইনাস ওয়াই, কিন্তু সেখানে কিন্তু ওয়াইকে আমরা ডিফাইন করিনি, আমরা কিন্তু ডিফাইন করেছি একটা কনস্ট্যান্টকে। সো সেটা কিন্তু এভাবেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 1 সিগমা স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স মাইনাস মিউ, যেখানে ভেরিয়েন্স অফ এ সমান 0। তাহলে ভেরিয়েন্সটা যদি আমরা বাহিরে বের করে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের হবে 1 সিগমা স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। দেন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা ভেরিয়েন্স অফ এক্স সমান আমরা প্রথমেই যখন এক্স চলককে আমরা যখন ডিফাইন করেছি তখন কিন্তু আমরা বলেছি যে এক্স একটি পরিমিত চলক যার গড় হচ্ছে মিউ এবং কি ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কোয়ার। তাহলে তাই যদি হয় তাহলে আমরা অবশ্যই ভেরিয়েন্স অফ এক্স সমান কি লিখতে পারি সিগমা স্কোয়ার। এখন আমরা যদি উপরে সিগমা স্কোয়ার নিচে সিগমা স্কোয়ার যদি কেটে দিই তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আদর্শ পরিমিত চলকের ভেদাঙ্ক 1। সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদেরকে এখন ভালো লাগছে যে এতক্ষণ আমরা শুধু মুখস্থই বলে গেছি যে আদর্শ পরিমিত চলকের গড় 0 ভেদাঙ্ক 1, কিন্তু এখন আমরা কিন্তু সে জিনিসটি প্রমাণ করার চেষ্টা করলাম যে কিভাবে আদর্শ পরিমিত চলকের গড় 0 এবং ভেদাঙ্ক 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এবার আমরা একটু ভিন্ন ধর্মীতে যাচ্ছি। এতক্ষণ আসলে আমরা যখন পরিমিত বিন্যাস নিয়ে আমরা যখন কথা বলছিলাম, পরিমিত বিন্যাস যখন আমরা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা তার উৎপত্তি যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা দ্বিপদী বিন্যাসকে নিয়ে আলোচনা করেছি, পয়স বিন্যাসকে নিয়ে আলোচনা করেছি, তারপরে কিন্তু আমরা পরিমিত বিন্যাসকে আলোচনা করেছি। এবং এই যে তিনটি বিন্যাস দ্বিপদী, পয়স, পরিমিত, তাই না, এবং আবার আদর্শ পরিমিত বিন্যাস,
এগুলোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, একটি থেকে আরেকটির কিন্তু উৎপত্তি। সেই সম্পর্কটা আমরা একটি টেবিলের মাধ্যমে এই সময় উপস্থাপন করার চেষ্টা করব, যা তোমাদেরকে বিভিন্ন অঙ্ক করতে সাহায্য করবে, এমসিকিউ কোশ্চেনের উত্তর দিতে সাহায্য করবে। আমরা অ্যাট এ গ্ল্যান্স এই জিনিসটা আমরা এই কম্প্যারিজনটা একটু দেখতে চাই। দেখো আমরা রোর দিকে দিয়েছি, বৈশিষ্ট্য আকারে রো ওয়াইজ আমরা দিয়েছি গড়, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, বঙ্কিমাতাঙ্ক এবং সুচলতাঙ্ক। এবং কলাম ওয়াইজ আমরা দিয়েছি দ্বিপদী বিন্যাস, পেশো বিন্যাস, পরিমিত বিন্যাস এবং আদর্শ পরিমিত বিন্যাস। অর্থাৎ আমরা একটি বাইভেরিয়েট টেবিল কিন্তু তৈরি করেছি। দেখো প্রথমেই আমরা গড় বের করব। কার গড় বের করব? দ্বিপদী বিন্যাসের গড়। দেখো এই যে আমাদের গড়, তাই না? গড় কি আছে? রো ওয়াইজ আছে, আর দ্বিপদীটা কি আছে? কলাম ওয়াইজ আছে। তাহলে দ্বিপদী বিন্যাসের গড় কত? এনপি। মিউ সমান কত? এনপি। এটা আমরা ইতিপূর্বে করেছি এবং আবার নতুন করে জিনিসটা রিভাইজ করছি, কারণ আমরা একটা কম্পারিজন, তুলনামূলক আলোচনা আমরা দেখতে চাই এই বিভিন্ন তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাসগুলোর মধ্যে। দেন মিউ সমান হচ্ছে পেশো বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে এম, অর্থাৎ পেশো বিন্যাসের যে প্যারামিটার আছে, একটি মাত্র পেশো বিন্যাসের প্যারামিটার আছে, সেই প্যারামিটারটাই হচ্ছে মিউ। পরিমিত বিন্যাসের ক্ষেত্রে দেখো যা আছে মিউ, অর্থাৎ পরিমিত বিন্যাসের মিউ সমান মিউ, কারণ মিউকেই আমরা সবগুলোর সঙ্গে আসলে কম্পেয়ার করতেছি, সবগুলোর সঙ্গে আসলে পরিচিত নিয়ে এসে দেয়। কিন্তু মিউ এর মূল কথা হচ্ছে মিউ একটি গড়। মিউ একটি গড়, যে জিনিসটি কিন্তু আমরা প্রথমেই দিয়েছি, মিউ একটি গড়। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা? তারপর দেখো আদর্শ পরিমিত বিন্যাস। আদর্শ পরিমিত বিন্যাসের ক্ষেত্রে দেখো গড় হয়েছে কি? 0। আদর্শ পরিমিত বিন্যাসের গড় হয়েছে কি? 0। তাহলে আমাদের কি দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে গড় মিউ সমান হচ্ছে এনপি, পেশো বিন্যাসের ক্ষেত্রে গড় মিউ সমান হচ্ছে এম, পরিমিত বিন্যাসের ক্ষেত্রে গড় মিউ সমান মি, এবং আদর্শ পরিমিত বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে হয়েছে আমাদের 0, তাই না? অনুরূপভাবে আমরা যদি এখন ভেদাঙ্কের ক্ষেত্রে যাই সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের ভেদাঙ্কটা কি অবস্থা দাঁড়াচ্ছে। হ্যাঁ, ভেদাঙ্কের ক্ষেত্রে দেখো আমাদের দ্বিপদী বিন্যাসে সিগমা স্কয়ার, অর্থাৎ ভেদাঙ্ক বলতেই কিন্তু আমরা সিগমা স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা এই একটি জিনিস কিন্তু আমাদের সবসময় মাথার মধ্যে রাখতে হবে, যে মিউ বলতে পরিসংখ্যানের যেখানে আমরা মিউ দেখব বলে নিবা এটা একটা মিন, এবং যখনই আমরা সিগমা স্কয়ার বুঝতে পারবো তখনই কিন্তু আমরা একটা ধরে নেব এটা হচ্ছে একটা ভেদাঙ্ক। অর্থাৎ দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্কের ক্ষেত্রে হচ্ছে এন পি কিউ, দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্কের ক্ষেত্রে হচ্ছে এন পি কিউ। অনুরূপভাবে দেখো পেশো বিন্যাসের ভেদাঙ্ক, পেশো বিন্যাসের ভেদাঙ্ক কি আছে সুপ্রিয় শিক্ষার্থীরা? দেখো সিগমা স্কয়ার সমান এম, পেশো বিন্যাসের ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কয়ার সমান এন। এখন যদি আমরা পরিমিত বিন্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখো পরিমিত বিন্যাসের ভেদাঙ্ক কিন্তু সিগমা স্কয়ার, অর্থাৎ সিগমা স্কয়ারটা আসলে পরিমিত বিন্যাস, এটার সঙ্গে আমরা অন্যগুলার আসলে একটা কম্পেয়ার করতে চাচ্ছি, তুলনামূলক আলোচনা। অনুভাবে দেখো আদর্শ পরিমিত বিন্যাসের ক্ষেত্রে আমাদের হয়ে গেছে কিন্তু 1, যা আমরা একটু আগেই কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বের করেছি। এখন যদি অনুরূপভাবে আমরা যদি দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে যাই, দেখো পরিমিত ব্যবধান সিগমা সমান √/npq, কারণ আমরা কি জানি যে ভেদাঙ্ক সে যদি আমরা স্কয়ার রুট নেই সেটা হয়ে যায় পরিমিত। তাহলে আমাদের দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে দেওয়া আছে npq, তাহলে সেটার যদি রুট নেই এবং সিগমা বের করি তাহলে সেটা হয়ে যাবে কিন্তু আবার √/npq। পেশো বিন্যাসের ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন দেখো সিগমা সমান √m, কারণ আমাদের ভেদাঙ্ক বের হয়েছে m। অনুরূপভাবে পরিমিত বিন্যাসের মধ্যে ডেফিনেটলি সিগমা, এবং আদর্শ পরিমিত বিন্যাসের ক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা অন হয়ে যাবে, 0 আছে ভুলবশত, এখানে অন হবে। হ্যাঁ, আদর্শ পরিমিত বিন্যাস হবে 1। দেন আমরা যদি বঙ্কিমতার ক্ষেত্রে যাই, দেখো বেটা 1 সমান q - p √/npq। অনুরূপভাবে দেখো পেশো বিন্যাসের ক্ষেত্রে দেখো কি আছে, বেটা 1 সমান 1/√m, এবং পরিমিত বিন্যাসের ক্ষেত্রে আমরা বেটা 1 সমান 0। এটা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যে ধর্মগুলো পড়েছি সেখানে কিন্তু শুধু পরিমিত বিন্যাসের ধর্ম, এবার আমরা কিন্তু দ্বিপদী, পেশো এবং সমস্তগুলো নিয়ে আলোচনা করতেছি। এবং আদর্শ পরিমিত বিন্যাসের ক্ষেত্রে বঙ্কিমতা হবে সবসময় হবে বঙ্কিমতা 0। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা সূচলতাঙ্ক, তাই না? সূচলতাঙ্ক যদি হয় দেখো সেক্ষেত্রে আমাদের কি বলা আছে, সূচলতাঙ্ক দেখো বেটা 2 সমান 3 + 1 - 6pq/npq, অর্থাৎ সূচলতাঙ্ক দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে বেটা 2 সমান 3 + 1 - 6pq/n - কি। অনুরূপভাবে
এখান থেকে আমরা কিন্তু পেশো বিন্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি 3 + 1/m, এবং পরিমিত বিন্যাসের ক্ষেত্রে বেটা 2 = 3, এবং আদর্শ পরিমিত বিন্যাসের ক্ষেত্রেও বেটা 2 = 3। এই যে আমরা একটা টেবিল, এই টেবিলটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা টেবিল। এই টেবিলের মাধ্যমে আমরা যে সিলেবাসের মধ্যে যে 3টি বিন্যাস আছে, এই বিন্যাসের যে বিভিন্ন প্যারামিটার আছে, এই প্যারামিটারগুলো কিন্তু আমরা উপস্থাপনার চেষ্টা করেছি। এই টেবিলটা তোমরা খুব ভালো করে বারবার স্টাডি করবে। এই টেবিলটা যদি তোমরা খুব ভালো করে স্টাডি করতে পারো, তাহলে দেখবা যে আমাদের অনেক কোশ্চেন, অনেক অঙ্ক অনেক সহজ হয়ে গেছে। কারণ যখন আমরা অঙ্ক করব কিংবা যখন আমরা বিভিন্ন থিওরিগুলো যখন আমরা অ্যাপ্লিকেশন করব, সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু দ্রুত আমাদেরকে করার জন্য এগুলো খুব ভালোভাবে আমাদেরকে স্মরণ করে, এবং এই টেবিলটা তোমরা খুব ভালোভাবে স্মরণ রাখার চেষ্টা করবে বলে আমি আশা রাখছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করছি পরিমিত রেখা কি জিনিস। একটু আগে আমরা যখন আদর্শ পরিমিত বিন্যাসের সংজ্ঞা দিচ্ছিলাম, সংজ্ঞা দেওয়ার পরে আমরা কিন্তু 2টি চিত্র কিন্তু তোমাদেরকে উপস্থাপন করেছিলাম, তাই না? চিত্র আমরা তখন বলেছিলাম যে এটা হচ্ছে একটা আদর্শ পরিমিত বিন্যাসের কি একটা চিত্র। তাহলে এই আসলে আদর্শ পরিমিত বিন্যাসের যে চিত্র কিংবা যে চিত্র থাকে তার মধ্যে যে রেখা থাকে, অর্থাৎ প্রবাবিলিটিগুলোকে নিয়ে যে চিত্র অঙ্কন করা হয়, যে রেখা অঙ্কন করা হয়, তাকেই আসলে আমরা বলে থাকি হচ্ছে পরিমিত রেখা। তাহলে এটা যদি আমরা একটা ফর্মাল ডেফিনিশন দিতে যাই, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের ফর্মাল ডেফিনিশনটা কি অবস্থা দাঁড়াচ্ছে। বলছি দেখো যে পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে, পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে, অর্থাৎ পরিমিত বিন্যাসের সম্ভাবনাকে, পরিমিত ঘন সম্ভাবনা ফাংশন মানে কি, যে ফাংশনটা আমাদের সম্ভাবনা দেবে, অর্থাৎ পরিমিত বিন্যাসের থেকে প্রাপ্ত সম্ভাবনা ব্যবহার করে চলকের বিভিন্ন মানের জন্য, চলকের বিভিন্ন মানের জন্য যে সম্ভাবনা পাওয়া যায় সেগুলোকে ছক কাগজে উপস্থাপন করার পর মুক্ত হস্তে যোগ করলে একটি বক্ররেখা পাওয়া যায়। এই বক্ররেখাটাকেই বলে হচ্ছে পরিমিত রেখা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আর কিছুই না, আমরা যখন একটা পরিমিত বিন্যাসের কি করব, যে সম্ভাবনা পাওয়া যায় বিভিন্ন তথ্যের মাধ্যমে, যেখানে মিউ জানা থাকবে, সিগমা স্কোয়ারটি জানা থাকবে, যে তথ্য পাওয়া যায় সেই তথ্যগুলোকে ব্যবহার করে যে সম্ভাবনা আমরা পাই, এই সম্ভাবনাগুলোকে আমরা যদি ছক কাগজে উপস্থাপন করতে যাই, এই ছক কাগজে উপস্থাপন করার ফলে যে বক্ররেখাটি পাবো সেটিকে আমরা বলতেছি পরিমিত রেখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পরিমিত রেখা কিন্তু পরিমিত বিন্যাসের খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এই পরিমিত রেখাকে কেন্দ্র করে আমাদের অনেক বিভিন্ন জায়গার কতটুকু করে বিভিন্ন সম্ভাবনা বের করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ একটি চিত্র আমরা উপস্থাপন করেছি। এই চিত্রটা দেখো, এই যে চিত্রটি একটি বক্ররেখা আমরা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষের দিকে কি দেখতে পাচ্ছি, একটা বক্ররেখা দেখতে পাচ্ছি। এটি আসলে হচ্ছে পরিমিত রেখা, এবং এই বক্ররেখার প্রতিটি বিন্দুতে রয়েছে সম্ভাবনা, অর্থাৎ পরিমিত বিন্যাসের যে সম্ভাবনা ফাংশন আছে সেই সম্ভাবনা ফাংশনকে বিভিন্ন তথ্যের মাধ্যমে সম্ভাবনা বের করে সেগুলো যদি আমরা ছক কাগজে উপস্থাপন করি, তাহলে আমাদের এই ধরনের আমরা একটি রেখা পাবো। এই রেখাটাকে আমরা বলতেছি একটি পরিমিত রেখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে এক্সটাকে আমরা বলতেছি হচ্ছে আনুভূমিক রেখা, এবং লম্বে আরেকটি রেখা আছে, সেটাকে একটা লম্বা রেখা দেখতেছি আমরা পরিমিত রেখার সঙ্গে, এক্স অক্ষের সঙ্গে একটা আড়াআড়ি ভাবে একটা লম্বা রেখা দেখতেছি। এই জিনিসটাই কিন্তু হচ্ছে মিউ। এখন এই মিউ এর মান যদি 0 হয়, তাহলে দিস ইজ অ্যান আদর্শ পরিমিত চলক, অর্থাৎ মিউ এর মান যদি 0 হয় এটা একটা আদর্শ পরিমিত চলক, এবং মিউ এর মান যদি অন্য কিছু হয়ে যায় তখন শুধু এটা হয়ে যাবে পরিমিত চলক। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো পরিমিত রেখার আমরা কিছু বৈশিষ্ট্য এখন আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আছে কি, যে পরিমিত রেখার মধ্যে অবস্থিত স্থানের ক্ষেত্রফল 1, অর্থাৎ একটু আগে যে চিত্রটিকে আমরা দেখালাম, এই যে পরিমিত রেখার আন্ডারে যে স্থানটুকু সে অকুপাই করেছে, যে স্থানটুকু সে দখল করেছে, এইটার সম্পূর্ণ স্থানের ফলাফল হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে, সম্ভাবনার ক্ষেত্রফল হচ্ছে 1। সেই জিনিসটাই আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা বলেছে পরিমিত রেখার মধ্যে অবস্থিত স্থানের ক্ষেত্রফল 1। দ্যাট মিনস দেখো আমরা -∞ থেকে +∞, এবং f অফ x যদি একটি পরিমিত সম্ভাবনা ফাংশন হয়, সেটার যদি আমরা ইন্টিগ্রেশন হয়, তাহলে সেটার ইন্টিগ্রেশন ডেফিনেটলি 1 হতে হবে।
আমরা যখন সম্ভাবনা ফাংশন পড়েছি তখন আমরা সকলে এটা দেখেছি যে একটা তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাসের একটা যে কোনো চলক তার সম্পূর্ণ রেঞ্জের উপরে যে সমস্ত মান গ্রহণ করতে পারে তা যদি অবিচ্ছিন্ন হয় তাহলে আমরা যদি সমাকলন করি সেই সমাকলের মান সবসময় 1 হবে, এবং বিচ্ছিন্ন চলক যদি হয় তার যদি আমরা কি সামেশন নেই তাহলে আমার সেটাকে তারও মান হয়ে যাবে 1। সেই কথাটাই কিন্তু এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা বলা আছে যে পরিমিত রেখার মধ্যে অবস্থিত স্থানের ক্ষেত্রফল 1, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ -∞ আপ টু +∞ f of x সমান dx সমান 1। দেন পরিমিত রেখা -∞ থেকে +∞ পর্যন্ত এর মধ্যে থাকে, অর্থাৎ পরিমিত রেখাটা -∞ থেকে +∞ পর্যন্ত সে বিস্তৃতি লাভ করে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটু ব্যতিক্রম আছে, সে -∞ থেকে +∞ মধ্যে অবস্থান করে ঠিকই, কিন্তু কখনই সে আনুভূমিক x অক্ষের সহিত সে কখনই মিলিত হবে না। সে কথাটাই বলা হয়েছে যে পরিমিত রেখার -∞ থেকে +∞ পর্যন্ত অবস্থান করে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যদি পরিমিত রেখার দিকে পুনরায় একটু দৃষ্টি অবলম্বন করি, দেখো আমাদের -∞ দিকে এবং +∞ দিকে দেখো রেখাটা কিন্তু কখনই x অক্ষের সঙ্গে মিলিত হয়নি এবং মিলিত হবেও না। সেই প্রপার্টিটাই কিন্তু এখানে আমরা উপস্থাপন করেছি যে পরিমিত রেখা -∞ থেকে +∞ পর্যন্ত এর মধ্যে অবস্থান করে। পরিমিত রেখার বঙ্কিমাতাঙ্ক 0, অর্থাৎ একটু আগে আমরা যখন বিভিন্ন তত্ত্বীয় বিন্যাসের দ্যাট মিনস দ্বিপদী বিন্যাস, পয়স বিন্যাস এবং পরিমিত বিন্যাসের যখন আমরা একটা তুলনামূলক যখন বিভিন্ন প্যারামিটার একটা তুলনামূলক আলোচনা করছিলাম তখন কিন্তু সেখানে আমরা দেখিয়ে দিয়েছি পরিমিত রেখার বঙ্কিমান্ত 0, অর্থাৎ পরিমিত রেখা না, পরিমিত বিন্যাস, পরিমিত রেখা সব কিছুরই কি বঙ্কিমান্ত হবে 0, অর্থাৎ বেটা 1 সমান হয়ে যাবে 0। দেন 4 নম্বরে দেখো আছে রেখাটির আকৃতি অনেকটা উল্টানো ঘন্টা বা গম্বুজের মতো। তোমরা নিশ্চয়ই তোমরা স্মরণ করতে পারছো যে আমরা পরিমিত রেখার যে চিত্রটি আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি, ইউনিভার্সাল যে চিত্র, যার যে পিকচার যেটা আমরা উপস্থাপন করেছি সেটা কিন্তু অনেকটা কি উল্টানো ঘন্টা বা গম্বুজের মতো, যেটা একটু আগেই কিন্তু আমরা দেখেছি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো রেখাটি x সমান মিউ, অর্থাৎ আমরা যখন এই চিত্রটা লক্ষ্য করছিলাম তখন একটা মিউ একটা অবস্থান ছিল, মিউর অবস্থানটা আমরা কি বলছি ঠিক সমস্ত তথ্যগুলার ঠিক মাঝখানে অবস্থান করতেছে x সমান মিউ, অর্থাৎ এই অবস্থায় বিন্দু দুটি সমান অংশে বিভক্ত, অর্থাৎ মিউ যেখানে অবস্থান করবে সেখানে আমরা ধরে নেব যে পরিমিত বিন্যাসগুলার তথ্য ওই অংশ থেকে সমান 2 ভাগে বিভক্ত, অর্থাৎ লেফট সাইডের সম্ভাবনা নিলে যা হবে রাইট সাইডের সম্ভাবনা যোগ করলেও কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা একই হয়ে যাবে। দেন দেখো সেই জিনিসটা আমরা যদি একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে কিন্তু আমরা দেখিয়েছি প্রবাবিলিটি অফ x -∞, যেহেতু পরিমিত চলক x এর সর্বনিম্ন মান -∞, সেখান থেকে আমরা বলেছি মিউ সমান প্রবাবিলিটি অফ মিউ লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু প্লাস মিউ, অর্থাৎ মিউ থেকে ইনফিনিটি, অর্থাৎ মিউ যেহেতু ঠিক মাঝখানে অবস্থান করতেছে আমরা -∞ থেকে মিউকে এক ভাগে বিভক্ত করেছি এবং মিউ থেকে +∞ পর্যন্ত কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা কিন্তু আরেকভাবে আমরা কিন্তু বিভক্ত করেছি, অর্থাৎ দুই সাইডের প্রবাবিলিটি যে সমান। এবং এই কথাটা এখানে একটু বলে রাখি, আমরা এই যে প্রবাবিলিটি অফ -∞ লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু মি, এটা টোটাল প্রবাবিলিটি হচ্ছে 0.5, অনুভাবে রাইট সাইডে যে অংশটুকু আছে প্রবাবিলিটি অফ মিউ লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু প্লাস মিউ, এটার প্রবাবিলিটি অফ, এবং এই দুইটা প্রবাবিলিটি যখন আমরা যোগ করব তখন তো ডেফিনেটলি 0.5 যোগ 0.5 সমান কিন্তু আমাদের সত্যি 1 হয়ে যাবে, তাই না? সুপ্রিয় শিক্ষার্থীরা এই জন্য আমাদের বলতেছি যে পরিমিত রেখাটি x সমান মিউ বিন্দুতে সমান অংশে বিভক্ত হয়। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা যেটা একটু আগে একটু কথা বলেছি, আমরা যখন 2 নম্বর বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম যে পরিমিত রেখা -∞ থেকে +∞ অবস্থান করে, -∞ থেকে +∞ অবস্থান করে ঠিকই, কিন্তু তখনই কিন্তু এই জিনিসটা আমরা আলোচনা করেছি এ রেখার দুই প্রান্ত কখনো x এর সাথে মিলিত হয় না, অর্থাৎ একটু আগেই যে অংশটিকে আমরা কিন্তু বলেছি যে আমরা যখন পরিমিত রেখার চিত্রটা উপস্থাপন করেছি একটু আগেই কিন্তু আবার আমি সেই চিত্রের দিকে চলে যাচ্ছি, দেখি কি অবস্থা দাঁড়ায়।
দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে চিত্র, এটা হচ্ছে পরিমিত রেখার চিত্র, এবং তোমরা লেফট সাইডে লক্ষ্য করো, সেখানে কিন্তু যে পরিমিত রেখাটা পেয়েছি ও কিন্তু এক্স অক্ষের সঙ্গে মিলিত হয়নি। অনুরূপভাবে রাইট সাইডও কিন্তু সে কিন্তু এক্স অক্ষের সঙ্গে মিলিত হয়নি, অর্থাৎ সে চলতে থাকবে, বাট কিন্তু সে কখনই এক্স অক্ষের সঙ্গে মিলিত হবে না। এই জন্য আমাদের সাধারণত আমরা যখন যে কোনো কিছু যাচাই করে থাকি সেটা কিন্তু 95%, অর্থাৎ যখন আমরা এই টোটাল পরিধিটাকে 95% অংশ যখন আমরা বিবেচনা নিয়েছি, দেখা যায় যে সেখানে টোটাল তথ্যের 99.99 অংশ কিন্তু আমাদের এই পরিমিত রেখার মধ্যে অবস্থান করে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা সর্বশেষ যে প্রপার্টিটা নিয়ে কথা বলেছিলাম, যে কি, যে রেখার কি এক্স অক্ষের কখনই, যে পরিমিত রেখাটি কখনই এক্স অক্ষের সাথে কখনই মিলিত হবে না। হ্যাঁ, সেই তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের জন্য এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমাদের টাইমের কিছু সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, আজকে পর্যন্ত যতটুকু আলোচনা হলো, তোমরা অনুগ্রহপূর্বক এই ক্লাসটি খুব ভালো করে দেখবে। যতগুলি তত্ত্বীয় বিন্যাস রয়েছে তার মধ্যে কম্পিটিটিভলি ম্যাথমেটিক্সের সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন এই পরিমিত বিন্যাসের মধ্যে রয়েছে। হয়তো কারো কারোর জন্য একটু ভালো হতে পারে, আবার কারো কারোর জন্য একটু সহজ। তোমরা আশা করছি তোমরা জিনিসটা খুব সুন্দর করে একবার না হলে দুইবার দেখো, তিনবার দেখো। এজন্য অনলাইন ক্লাসের এটা একটা বড় ধরনের আমাদের অ্যাডভান্টেজ। হ্যাঁ, তোমরা আগামী ক্লাসে এই জিনিসগুলো দেখে উপস্থিত হবে আশা করছি, কারণ এর পরবর্তীতে আমরা এই ধর্মগুলোকে ব্যবহার করে আমরা অনেকগুলো অঙ্কের প্রয়োগ করব, এবং সেই অঙ্কগুলো পড়লে পরে বুঝতে পারবো যে আমাদের আসলে পরিমিত বিন্যাসটি কতটাই ইফেক্টিভ। আজ এখানে শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।